আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের একটি সুন্দর গল্প, সত্যজিৎ রায়ের লেখা অপ্সরা থিয়েটারের মামলা। ছবিতে শার্লক হোমস দেখে ফেলুদা মুগ্ধ। বলল, একেবারেই বইয়ের পাতা থেকে উঠে এসেছে হোমস আর ওয়াটসন। জানিস তোপসে, আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা এই শার্লক হোমসের কাছে। সব প্রাইভেট ডিটেকটিভদের গুরু হচ্ছে হোমস। তার সৃষ্টিকর্তা ক্যানান ডয়েলের জবাব নেই। জটায়ু সায় দিয়ে বললেন, লোকটা কত গল্প লিখেছেন ভাবুন তো। এত প্লট কি করে যে মাথায় আসে সেটাই ভেবে পাই না। সাদে কি আমার মাথায় টাক পড়েছে এই যে প্লট খুঁজতে গিয়ে মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে চা আর ডালমুটটা জমেছে ভালো। আসলে লালমোহনবাবুও 41টা রহস্য উপন্যাস লিখেছেন, তবে ফেলুদার মতে সেগুলো সব থোড়বড়ি খাড়া আর খাড়াবড়ি থোড়। তবে প্লটের জন্য মাথা খুঁড়লেও ভদ্রলোকের কিন্তু উৎসাহের অভাব নেই। লালমোহনবাবুর ইচ্ছেতে তোপসে উঠে শ্রীনাথকে আরও 1 কাপ করে চা করতে বলল। ফিরে আসার সময় দরজায় টোকা শুনে তোপসে দরজা খুলতে গেল। দরজা খুলে সে দেখল ছাতা মাথায় এক ভদ্রলোক, মাঝারি হাইট, ফর্সা রং, দাড়ি খুব কামানো, বয়স 40-45 হবে। তোপসে জিজ্ঞেস করল, কাকে চাই? অবশ্য এই প্রশ্নটা না করলেও চলতো, কারণ দেখেই বুঝেছে যে এটা ফেলুদার মক্কেলই হবে। ভদ্রলোক তোপসেকে জিজ্ঞেস করল, এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? আমি সম্মতি জানিয়ে তাকে ভেতরে নিয়ে আসলাম। ভদ্রলোক ছাতাটা বন্ধ করে ঘরে ঢুকল। ফেলুদা বসে চা খেতে খেতেই ভদ্রলোককে প্রশ্ন করল, তা কি ব্যাপার, আমার খোঁজে কেন? ভদ্রলোক বলল, আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মহিতোষ রায়। নাম শুনে চিনবেন ততটা আশা করি না, যদিও থিয়েটার লাইনে আমার একটু খ্যাতি আছে। ফেলুদা হট করে বলে উঠল, আপনি অপ্সরা থিয়েটারে আছেন না? ভদ্রলোক একটু হাসল, বলল, ঠিকই বলেছেন, এখন প্রফুল্লতে অভিনয় করছি। ফেলুদা বলল, হ্যাঁ হ্যাঁ জানি, আপনার কাছে এসেছি একটা সংকটে পড়ে মশাই। ফেলুদা বলল, কী সংকট? ভদ্রলোক বলল, কদিন থেকে আমি হুমকি চিঠি পাচ্ছি, কার কাছ থেকে বলতে পারবো না। ফেলুদা অবাক, বলল, শুধু শুধু হুমকি চিঠি? ভদ্রলোক বললেন, আমি কিছু নমুনা সঙ্গে করে এনেছি, যদি আপনি দেখেন। ভদ্রলোক পকেট থেকে 4টে কাগজ বার করলেন, তারপর সেগুলো টেবিলের উপর রাখলেন। আমি দেখলাম সেখানে শুধু লেখা আছে সাবধান, আরেকটায় লেখা আছে তোমার দিন ফুরিয়ে এলো, আরেকটায় লেখা তোমার দুষ্কৃতির ফল ভোগ করো, আর সবশেষ 4 নাম্বারটায় লেখা আর সময় নেই, এবার ইষ্টনাম জপ করো। গোটা গোটা বড় বড় অক্ষরে লেখা, আর সবই যে এক লোকের লেখা তা কিন্তু বোঝার উপায় নেই। ফেলুদা জিজ্ঞেস করল, এসব কি ডাকে এসেছে? ভদ্রলোক বলল, আগে হ্যাঁ। ফেলুদা আবার জিজ্ঞেস করল, আপনি কি অনুমান করতে পারেন এগুলো আপনাকে কে লিখেছে? ভদ্রলোক বললেন, একেবারেই না। ফেলুদা বলল, আপনার প্রতি বিরূপ এমন কোনো লোকের কথা আপনার মনে পড়ছে না? মহিতোষবাবু বললেন, দেখুন, আমি থিয়েটারে কাজ করি, আমাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া, মনোমালিন্য এসব লেগেই আছে। আমি 2 বছর হলো অপ্সরায় আছি, তার আগে রূপমঞ্চে ছিলাম। আমাকে নেওয়া হয় একটা অভিনেতার জায়গায়। স্বভাবতই সে অভিনেতা এতে সন্তুষ্ট হয়নি, সে নিশ্চয়ই ঈর্ষায় ভুগছে। ফেলুদা বলল, সে অভিনেতার নাম কি? মহিতোষবাবু বললেন, জগন্ময় ভট্টাচার্য। তিনি ভয়ানক ড্রিঙ্ক করতে শুরু করেছেন, তাই তাকে আর রাখা যায়নি। তিনি এখন কি করছেন, কোথায় আছেন, আমি কিন্তু আপনাকে
কিছুই বলতে পারবো না। ফেলুদা একটু অবাক করে জিজ্ঞেস করলো, শুধুমাত্র জগন্ময় ভট্টাচার্য? তাছাড়া আর কারুর কথা আপনার মনে পড়ছে না? ভদ্রলোক খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপরে বলল, আমার একটা ছোট ভাই আছে, তার সঙ্গে আমার বনিবনা নেই। সে অবশ্য আলাদাই থাকে। আমার বাবার মৃত্যুতে সব সম্পত্তি আমি পাই। আমার ছোট ভাই অসৎ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়, তাই বাবা তাকে উইল থেকে বাদ দেন। ছোট ভাই স্বভাবতই খুব অসন্তুষ্ট হয়। এছাড়া শত্রু বলতে তো আর কাউকে মনে পড়ছে না। ফেলুদা বলল, আপনি সাবধানে চলাফেরা করছেন তো? ভদ্রলোক বলল, তা তো খানিকটা সাবধানে আছি, কিন্তু আপনি যদি একটু পথ বাতলে দেন। ফেলুদা একটু গম্ভীর হয়ে বলল, এ ব্যাপারে সাবধানে থাকতে বলা ছাড়া তো আর কিছু বাতলাবার নেই। আপনি থাকেন কোথায়? মহিতোষবাবু তার ঠিকানা বললেন, বালিগঞ্জে 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। ফেলুদা জিজ্ঞেস করলো, আপনি কি একাই থাকেন? তিনি বললেন, হ্যাঁ, একটি চাকর আর একটি রান্নার লোক। আমি এখনো বিয়ে করিনি। ফেলুদা বলল, সত্যি বলতে কি, এ অবস্থায় আমার কিন্তু কিছু করার নেই। এরকম হুমকির কেস আমার কাছে আগেও এসেছে। চিঠিগুলো থেকে কিছুই ধরা যায় না, বুঝলেন। এখানে 4টে চিঠি দেখছি, 4 রকম পোস্টকার্ড। কাজেই কোত্থেকে এসেছে তাও বলা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি শেষ পর্যন্ত কিছু হয় না, তবে আপনাকে কেউ উৎকণ্ঠায় ফেলতে চাচ্ছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি বলি কি, আপনি পুলিশে যান, তারা এসব ব্যাপার আরও ভালোভাবে ব্যবস্থা নিতে পারে। ফেলুদার কথা শুনে ভদ্রলোক যেন মুচড়ে পড়ল, অস্ফুট স্বরে বলল, পুলিশ? ফেলুদা বললেন, কেন? পুলিশের বিরুদ্ধে আপনার কি কোনো অভিযোগ আছে নাকি? ভদ্রলোক একটু হাসল, বলল, না না, তা নেই। ফেলুদা বলল, তবে কি? আপনি এখান থেকে সোজা থানায় গিয়ে রিপোর্ট করুন। আমায় যা বললেন তাই বলবেন। অগত্যা ভদ্রলোক উঠে পড়ল। ফেলুদা তাকে দরজা অবধি পৌঁছেও দিল। তারপর ফিরে এসে পরে বলল, ভদ্রলোকের ডান হাতের আঙুলে একটা আংটির দাগ দেখলাম। সেই আংটিটা কোথায় গেছে কে জানে। জটায়ু প্রশ্ন করলেন, আরে মশাই, বেচে দিয়েছে নাকি দেখুন। ফেলুদা বলল, দিলে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ দেখলাম পায়ের জুতোর অবস্থাও বেশ খারাপ। প্রফুল্লতে উনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন না সেটা জানি, সেটা করছে অপ্সরা স্টার অভিনেতা নেপাল লাহিড়ী। কিন্তু কে ওর পেছনে লাগতে পারে সেটাই ভাবছি। খানিকক্ষণ চুপ করে থেকে ফেলুদা আবার নিজের থেকেই বলল, কি করে যে বলবো, উনি যে দুজনের কথা বললেন তাদের একজনও হতে পারে। মোট কথা, এ কেস আমার নেওয়া চলে না। আর অনেক সময় এগুলো স্রেফ ভাওতার উপর চলে। আমার কত টেলিফোন এসেছে বলো তো হুমকি দিয়ে। সেসব মানতে হলে তো বাড়ির বাইরে বেরোনোই হবে না, হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। কিন্তু ভদ্রলোকের চিঠির ব্যাপারটা যে ভাওতা নয় সেটা আমরা জানতে পারলাম আরও 3 দিন পরে। খবরটা জানা গেল খবরের কাগজ মারফত। ছোট্ট করে লেখা খবর, অপ্সরা থিয়েটারের অভিনেতা নিখোঁজ। মহিতোষ রায় নাকি সন্ধেবেলা থিয়েটার না থাকলে লেকের ধারে বেড়াতে যেতেন। গত পরশু অর্থাৎ সোমবার তিনি যথারীতি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির চাকর থানায় গিয়ে খবর দেয়, পুলিশ এই নিয়ে তদন্ত চালাচ্ছে। খবরটা পড়েই ফেলুদা বিরক্ত হয়ে গেল, বলল, লোকটাকে পই পই করে বলেছিলাম সাবধানে থাকবেন, তার লেকে বেড়াতে যাওয়ার কি দরকার ছিল? যাই হোক, আমার কাছে যখন এসেছে আমার একবার ওর বাড়িতে যাওয়া দরকার। ঠিকানাটা মনে আছে তোপসে? আমি বললাম, 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। ফেলুদা বলল, গুড, তোর স্মরণশক্তি সত্যিই ভালো হচ্ছে দিন দিন।
সকাল 9টায় জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস একটা ছোট দোতলা বাড়ি। তার একতলায় থাকতেন মহিতোষবাবু। চাকর দরজা খুলে দিলে আমরা নিজেদের পরিচয় দিয়ে ভেতরে ঢুকলাম। ফেলুদা চাকরটিকে বলল, তোমার মনিব আমার কাছে এসেছিল সাহায্য চাইতে। উনি নাকি মাঝে মাঝে হুমকি চিঠি পাচ্ছিলেন, সে খবর কি তুমি জানো? চাকরটি বলল, জানি বই কি বাবু, জানি। আমি 22 বছর ওনার কাজ করি, আমাকে সব কথাই বলেন। আমি ওকে অনেকবার বলেছিলাম আপনি বেড়াতে যাবেন না, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন, তা উনি শুনলে তো? যখন দেখলাম রাত 9:30 হয়ে গেল তাও আসছে না, তখন আমি নিজেই গেলাম লেকে। আমি জানতাম উনি কোনখানে বসতেন, কোনখানটায় বেড়াতেন। সেখানে গিয়েও ওনার কোনো খবর পেলাম না, তাই সেখান থেকে সোজা গেলাম থানায়। তেনারা সব লিখে টিকে নিলেন, কিন্তু এখনো পর্যন্ত তো কিছু হলো না। ফেলুদা বলল, তুমি যখন সবই জানো, তুমি কি একটু আমাদের সঙ্গে আসতে পারবে? মানে লেকে উনি কোন জায়গায় বসতেন যদি একটু দেখিয়ে দিতে। চাকরটি উৎসাহ নিয়ে বলল, চলুন বাবু চলুন, যাচ্ছি। ফেলুদা বলল, তোমার নাম কি? চাকরটি বলল, আমার নাম দীনবন্ধু বাবু। আমরা 3জনে ট্যাক্সি করে রওনা দিলাম। লেকের কাছে এসে দেখলাম জলের ধারে একটা আমলকি গাছের পাশে বেঞ্চিতে তিনি নাকি বসতেন। এখন চারিদিকে কোনো লোক নেই। ফেলুদা খুব মন দিয়ে বেঞ্চি আর তার চারপাশ পরীক্ষা করলো। প্রায় 5 মিনিট তন্ন তন্ন করে খুঁজে ঘাসের মধ্যে একটা পিতলের কৌটো পেল। দীনবন্ধু সেটা দেখা মাত্র বলল, আরে এ তো বাবুর কৌটো। কৌটোটা খুলে ভেতরে এলাচ আর সুপুরি পাওয়া গেল। ফেলুদা সেটা পকেটে পুরে নিল। তারপর দীনবন্ধুকে জিজ্ঞেস করল, তুমি কি ভবানীপুর থানায় গিয়েছিলে? চাকরটি বলল, আগে হ্যাঁ বাবু। ফেলুদা বলল, ঠিক আছে চলো, তোমাকে নামিয়ে দিয়ে আমি একটু থানায় যাব। কলকাতার বেশিরভাগ থানার অফিসারই ফেলুদাকে চেনে। ভবানীপুরের ওসি ছিলেন সুবোধ অধিকারী। আমরা দীনবন্ধুকে পণ্ডিতিয়া প্লেসে নামিয়ে দিয়ে চলে গেলাম অধিকারীর সঙ্গে দেখা করতে। রাশভারী হলেও বেশ মাইডিয়ার লোক, আর ফেলুদাকে খুব পছন্দও করেন। আমাদের দেখে একটু অবাক হয়ে বললেন, কি ব্যাপার মশাই, এত সকাল সকাল? তারপর আমাদেরকে বসতে বললেন। ফেলুদা চেয়ারে বসতে বসতে বলল, একটা ডিসঅ্যাপিয়ারেন্সের কেস আপনাদের কাছে রিপোর্টেড হয়েছে, মহিতোষ রায়। ভদ্রলোক বলল, হ্যাঁ হ্যাঁ, এটা বোধ হয় সত্যবান দেখছিল, দাঁড়ান দাঁড়ান ডাকি। তার আগে একটু চা বলি। ফেলুদা বলল, তাতে কোনো আপত্তি নেই। মিনিট খানিকের মধ্যেই ইন্সপেক্টর সত্যবান ঘোষ এসে গেলেন। ইনিও ফেলুদার যথেষ্ট চেনা। দুজনে হ্যান্ডশেক করার পর সত্যবান বললেন, কি ব্যাপার বলুন। মহিতোষ রায় বলে একটি অভিনেতা বোধহয় নিরুদ্দেশ। ইন্সপেক্টর বলল, নিরুদ্দেশ কেন? আমার তো মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। তার বাড়ি থেকে বেশ কয়েকটা হুমকি চিঠি পেয়েছি, আর লেকের ধারে মেরে ফেলে গায়ে কিছু ভারী জিনিস বেঁধে লাশ জলে যদি ফেলে দেওয়া হয় তাহলে সেটা আর পাওয়া যাবে না। তা আপনি এ ব্যাপারে ইন্টারেস্টেড কেন? ফেলুদা মহিতোষবাবুর আসার কথাটা বলল, তারপর প্রশ্ন করল, আপনারা কোনো রকম এগোবার রাস্তা খুঁজে পাননি বোধ হয়। ঘোষ বললেন, ভদ্রলোক অপ্সরা থিয়েটারে অভিনয় করতেন, আমরা সেখানে খোঁজ করেছি কিন্তু কিছু এগোতে পারিনি। থিয়েটারের কারুর সঙ্গেই তার শত্রুতা নেই। পেটি জেলাসি সবসময় থাকতেই পারে, কিন্তু সেটা খুনের মোটিভ হবে না। ফেলুদা বলল, ভদ্রলোকের আর্থিক অবস্থা কেমন ছিল? ঘোষ বলল, মোটামুটি 1200 টাকা মাইনে পেতেন, একা মানুষ, চলে যেত। অবশ্য খুনই যে হয়েছে এ কথা কিন্তু আমি জোর করে বলতে পারি না। ভদ্রলোককে কেউ হয়তো ফুসলে নিয়েও যেতে পারে, কিংবা ভদ্রলোক হয়তো নিজেই কোনো কারণে গা ঢাকা দিয়েছেন।
কথাগুলো শুনে ফেলুদা বলল, আমি আজ লেকের ধারে গিয়েছিলাম। ভদ্রলোক যে বেঞ্চিতে বসতেন তার পাশেই ঘাসে ওর একটা মশলার কৌটো পাই। ঘোষ খানিকটা উৎসাহ নিয়ে বলল, তাই বুঝি? ফেলুদা বলল, হ্যাঁ, তাহলে খুন বলেই মনে হচ্ছে। আততায়ীর সঙ্গে স্ট্রাগলের সময় পকেট থেকে কৌটোটা পড়ে গেছিল। ফেলুদাও বলল, তাই তো মনে হচ্ছে। ঘোষ বলল, এদিকে যদি কোনো ইমপ্রুভমেন্ট হয় আপনাকে অবশ্যই জানাবো। ফেলুদা বলল, ভেরি গুড, আমিও তাহলে আপনাদের টাচে থাকবো। মিস্টার ঘোষ চলে গেলেন। চা আসলো, আমরা চা খেয়ে উঠে পড়লাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, একবার অপ্সরা থিয়েটারে গেলে ভালো হয় বুঝলি। ওই কেমিস্টের দোকান থেকে লালমোহনবাবুকে একটা ফোন করে বলে দে তো, উনি যেন চলে আসেন। ফোন করে আমরা আবার ট্যাক্সি ধরলাম, যেতে হবে সেই শ্যামবাজার। অপ্সরা থিয়েটার থেকে বেরিয়ে আমরা যখন জগন্ময় ভট্টাচার্যের বাড়ি অর্থাৎ ২৭ নম্বর নির্মল বোস স্ট্রিটে পৌঁছালাম, তখন প্রায় অনেকটা বেলাই হয়েছে। ভদ্রলোকের ঠিকানায় গিয়ে জানলাম তিনি বহুদিন থেকে ওখানেই আছেন, বাড়ি পরিবর্তন করেননি। তার চাকরকে ফেলুদা নিজের ভিজিটিং কার্ড দিল। অল্পক্ষণ পরেই আমাদের ডাক পড়ল। আমরা তিনজনা ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকে দেখলাম তক্তাপোশের ওপর বসে আছে একজন রোগা রোগা ধরনের মানুষ। না, রোগা বলা মনে হয় ভুল হবে, ওনাকে রুগ্ন বলাই ঠিক। ঘরে ঢুকতে না ঢুকতেই তিনি প্রশ্ন করলেন, হঠাৎ আমার সঙ্গে ডিটেকটিভের কী প্রয়োজন পড়ল? কথাটা শুনে ফেলুদা বলল, আপনি কি মহিতোষ রায় বলে কোনো অভিনেতাকে চিনতেন? ভদ্রলোক খানিকটা হতাশ হয়ে উত্তর দিল, আরে চিনতুম বললে ভুল হবে, সে এলো আর আমায় বরবাদ করে চলে গেল। এই হচ্ছে সেই চেনা, বুঝলেন? কিন্তু সে তো শুনেছি উধাও হয়েছে। ফেলুদা বলল, উধাও নয়, খুব সম্ভবত খুন হয়েছেন। জগন্ময় ভট্টাচার্য কথাটা শুনে অবাক হয়ে বলল, খুন? ভদ্রলোক বললেন, কথাটা শুনে আমার কিন্তু খুব দুঃখ পাওয়ার কথা, কিন্তু জানেন আমার কিন্তু একটুও দুঃখ হচ্ছে না, কারণ সে আমার ভাত মেরেছিল। সেটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় ট্রুথ। ফেলুদা বলল, মহিতোষবাবু মৃত্যুর আগে কতগুলো হুমকির চিঠি পেয়েছিল, সেই ব্যাপারেই আমরা আলোকপাত করতে এসেছি। জগন্ময় ভট্টাচার্য খুব বুদ্ধিমান মানুষ। তিনি বললেন, আমি চিঠিগুলো লিখেছিলাম কিনা সেটাই জানতে এসেছেন তো? ফেলুদা বলল, আপনার তো দেখছি ওনার ওপর অনেক আক্রোশ। জগন্ময় ভট্টাচার্য বললেন, দেখুন, প্রথম মাথা ঘামাতাম, এখন আর মাথা ঘামাই না, কারণ আমি দীপ্তি থিয়েটারে কাজ পেয়ে যাই। এখনও সেখানেই আছি, যা পাচ্ছি কোনো রকমে চলে যায়। মদ ছেড়ে দিয়েছি, আমি ৭-এও নেই ৫-এও নেই। কেবলমাত্র একটা সমস্যা আছে, সেটা হলো হাপের কষ্ট। এছাড়া আমি দিব্যি আছি। আর মহিতোষের কথা আপনি মনে করিয়ে দিলেন বলেই, নইলে আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম। ফেলুদা জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি অপ্সরা ছাড়ার পর মহিতোষবাবুর সঙ্গে আর আপনার দেখা হয়নি? জগন্ময় ভট্টাচার্য বললেন, নো স্যার, নো, একবারও না, এমনকি মঞ্চে পর্যন্ত ওকে দেখিনি। অপ্সরা থিয়েটারে আমি আর যাই না। এরপর ৩ মাস কেটে গেছে। এর মধ্যে মহিতোষবাবুর কোনো খবর পাওয়া যায়নি। তিনি যে আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন তাতে বোধহয় সন্দেহের কোনো আর কারণ নেই। অপ্সরা থিয়েটারে আরেকবার আমাদের যাওয়া হয়েছিল, ওখানে যদি কোনো খবর থাকে জানবার জন্য, কিন্তু তাতেও কোনো সুবিধে হয়নি। শুধু এই খবরটা পাওয়া গেছে যে মহিতোষ রায়ের জায়গায় আরেকজন অভিনেতা বহাল হয়েছে, এর নাম সুধেন্দু চক্রবর্তী।
ইনি প্রফুল্লতে অভিনয় করছেন মহিতোষের জায়গায় এবং বেশ ভালোই করছেন। ফেলুদা এর মধ্যে মহিতোষ রায় সম্পর্কে অনেক খবর নিয়েছেন। ওর ছোট ভাই শিবতোষের সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই, এক প্রকার সম্পর্কই নেই। ফেলুদা জিজ্ঞেস করলো, আপনার দাদার সঙ্গে আপনার বিরোধের কারণ কি শুধুই সম্পত্তি? শিবতোষবাবু বললেন, তার বেশি আর কারণের দরকার আছে মশাই। দাদা বাবাকে খোসামত করতেন, আমি সেদিকে যাইনি। খোসামত আমার ধাতে নেই। ছোট ছেলে বলে আমাকে সবসময় ছোট করে দেখা হয়েছে, বাবাও তাই করেছেন, দাদা তো বটেই। তাই আমি সম্পত্তি থেকে আজ বঞ্চিত। এতে বিরোধের সৃষ্টি হবে, তাতে কি আশ্চর্যের কিছু আছে? আপনিই বলুন। কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল শিবতোষবাবুর এখনও পুরো মাত্রায় আক্রোশ রয়েছে দাদার ওপর। ফেলুদা সব শুনে বলল, আপনি মহিতোষবাবুর মৃত্যু সম্বন্ধে কোনো মন্তব্য করতে চান? আমাদের ধারণা তিনি আততায়ীর হাতে প্রাণ দেন। তাহলে সেই আততায়ী তো আপনি নিজেও হতে পারেন। শিবতোষবাবু বললেন, আমি গত 5 বছর দাদার মুখ পর্যন্ত দেখিনি। তার সঙ্গে আমার সম্পর্ক চুকে গেছে বহুদিন, আর তার থিয়েটার জীবনের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। ফেলুদা কথাগুলো শুনে খানিকটা গম্ভীর হয়ে বলল, যেদিন মহিতোষবাবু নিখোঁজ হন সেদিন সন্ধ্যায় 6টা থেকে 8টার মধ্যে আপনি কোথায় ছিলেন মনে পড়ে? শিবতোষবাবু বললেন, রোজ যা করি তাই করছিলাম। আমার বন্ধুদের সঙ্গে তাস খেলছিলাম। সর্দার শঙ্কর রোড 11 নম্বর, অনুপ সেনগুপ্তের বাড়ি, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফেলুদা এটা চেক করার জন্যে সর্দার শঙ্কর রোডে শিবতোষবাবুর বন্ধুর বাড়িও গিয়েছিল। তিনি বলে দেন যে তাদের বাড়িতে রোজ তাসের আড্ডা হয় এবং শিবতোষবাবু প্রতিদিন আসেন। একটা বড় সাসপেক্টকে তাই ফেলুদাকে নাকচ করে দিতে হলো। পরদিন সকালে লালমোহনবাবু এসে উপস্থিত। বললেন, মশাই, এই কেসটা কোনো কেসই না, আপনি শুধু শুধু মাথা ঘামাচ্ছেন। তার চেয়ে চলুন আমরা 3-4 দিনের জন্য কোথাও ঘুরে আসি। আমার মাথায় একটা প্লট এসেছে, আর আপনিও মাথাটা একটু সাফ করে নেবেন। ফেলুদা প্রশ্ন করল, কোথায় যাবেন? লালমোহনবাবু বলল, কাছে পিঠে দীঘা গেলে কেমন হয়? ফেলুদা বলল, বেশ তো, তাই হোক। আমারও মনে হয় এই কেসটার কোনো নিষ্পত্তি হবে না। মহিতোষের হত্যাকারী আইনের হাত থেকে পার পেয়ে গেল। আমরা পরদিনই দীঘায় গিয়ে হাজির হলাম। ট্যুরিস্ট লজে আগের থেকে বুকিং ছিল, দিব্যি আরামে থাকা, আর তার উপর সমুদ্রে স্নান। লালমোহনবাবু একটা নূতন লাল সুইমিং কস্টিউম কিনে এনেছেন। দীঘাতে কলকাতার খবরের কাগজ আসতে আসতে সন্ধে হয়ে যায়। 3 দিনের দিন আনন্দবাজারটা হাতে নিয়ে প্রথম পাতা দেখেই ফেলুদা প্রায় লাফিয়ে উঠল। বলল, সর্বনেশে খবর! আমি আর লালমোহনবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ফেলুদা? ফেলুদা বেশ গম্ভীর হয়ে পেপার পড়তে পড়তে বলল, অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা খুন। এটা কি আরম্ভ হয়েছে বলতো? আমরাও খবরটা পড়লাম। বলেছে, অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা নেপাল লাহিড়ী 2 দিন আগে থিয়েটারের পর ট্যাক্সিতে বাড়ি ফিরছিল। পথে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে ট্যাক্সি থেকে নামেন। বন্ধুর বাড়ির একটা গলির মধ্যে, সেই গলিতেই তাকে ছোড়া মেরে খুন করা হয়। পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা তদন্ত চালাচ্ছে। নেপালবাবুর স্ত্রী এবং একটি 12 বছরের ছেলে আছে। তারা এ বিষয়ে কিছুই আলোকপাত করতে পারেনি। খবরটা শুনে লালমোহনবাবু প্রশ্ন করল, তাহলে কি হবে মশাই? ফেলুদা বলল, তাহলে একবার আপনাকে যেতে হবে অপ্সরা থিয়েটারে কিছু জিজ্ঞাসাবাদ করতে। লালমোহনবাবু অবাক, বলে, কেন? আমাকে কেন? ফেলুদা বলল, কারণ আমার পাটা আজ মচকেছে সমুদ্রে স্নান করার সময়। কাল ভালো রকম ব্যথা হবে বলেই মনে হচ্ছে।
লালমোহনবাবু একটু বিরক্ত হয়ে বললেন, না মশাই, আর নয়, চলুন বাড়ি ফেরা যাক। কলকাতায় গিয়ে চুন হলুদ দিয়ে পাটা বেঁধে ফেলবেন। আমরা সেদিনই কলকাতায় ফিরে এলাম। গাড়িতে ফিরে আসার সময় ফেলুদা লালমোহনবাবুকে কাল সকাল সকাল আসতে বলল, আমি আপনাকে কিছু তালিম দিয়ে দেব, আপনি সেরকমভাবে গিয়ে অপ্সরা থিয়েটারে জিজ্ঞাসাবাদ করবেন। তাই হলো। পরদিন সকালে ফেলুদার কাছে তালিম নিয়ে আমি আর লালমোহনবাবু ঠিক 10টায় পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। লালমোহনবাবুর গদগদ ভাব। বললেন, আমার অনেক দিনের আফসোস ছিল যে তোমার দাদাকে আরেকটু সক্রিয়ভাবে যাতে সাহায্য করতে পারি, এইবার তার সুযোগ পেয়েছি। ভদ্রলোক আজ ধুতি পাঞ্জাবির বদলে প্যান্ট শার্ট পরে এসেছেন। বললেন, এতে কাজটা অনেক চটপট হয়। অপ্সরা থিয়েটারের দারোয়ানের হাতে কার্ড দেওয়ার প্রায় মিনিট তিনেকের মধ্যেই আমাদের ডাক পড়ল। কৈলাসবাবুকে দেখে মনেই হলো না আমাদের উনি চিনতে পেরেছেন। বেশ রুক্ষভাবেই বললেন, শুনুন, আমার এখানে এখন বিশেষ গোলমাল। আপনি যদি নূতন নাটক নিয়ে এসে থাকেন তো অন্য সময় হবে, এই কটা দিন একটু বাদ দিন। লালমোহনবাবু জিভ কেটে বললেন, আরে নূতন নাটক নয় স্যার, আমি এসেছি প্রদোষ মিত্র প্রাইভেট ইনভেস্টিগেটরের প্রতিভু হয়ে। উনি অসুস্থ, তাই নিজে আসতে পারলেন না। উনি এর আগে মহিতোষ রায়ের ব্যাপারে একবার আপনার সঙ্গে দেখা করেছিলেন, তখন আমিও ছিলাম, মনে পড়ছে? ম্যানেজারবাবু আমাদের মুখের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইলেন, তারপরে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা আপনি কি জানতে চাইছেন? খবরের কাগজে যা বেরিয়েছে তার বেশি কিছু কিন্তু আমিও জানি না। লালমোহনবাবু একটা প্রশ্ন করলেন। বললেন, আচ্ছা, নেপালবাবুও কি মহিতোষবাবুর মতো হুমকি চিঠি পেয়েছিল? ম্যানেজার বলল, পেয়েছিল, তবে সে বিষয়ে প্রথম কদিন চেপে রেখেছিল, কোনো পাত্তা দেয়নি। তারপর 3 দিন আগে প্রথম আমাকে বলে, চিঠি পাচ্ছিল নাকি 10 দিন থেকে। লালমোহনবাবু বলল, আপনি সে চিঠি দেখেছেন? ম্যানেজার খানিকটা অবাক হয়ে তাকিয়ে বলে, দেখেছি মশাই, 2-3টে দেখেছি, গোটা গোটা অক্ষরে লেখা, হুমকি চিঠি যেরকম হয় সেই রকম। আমি ওকে সাবধানে থাকতে বলেছিলাম, কিন্তু নেপাল মঞ্চে হিরো সাজত বলে নিজেকেও হিরো মনে করত। সে বলে, এসব হুমকি টুমকিতে আমি ঘাবড়াই না, বুঝেছেন? লালমোহনবাবু মিস্টার লাহিড়ির ঠিকানা জানতে চাইলে ম্যানেজার বলল, নকুলেশ্বর ভট্টাচার্য লেনের 27 নম্বর। তারপর আবার জিজ্ঞেস করলো, নেপালবাবুকে বিয়ে করেছেন? ম্যানেজার বলল, হ্যাঁ, কাগজে তো বেরিয়েছে, আপনি দেখেননি? লালমোহনবাবু বলল, কাগজে তো এও লিখেছিল যে উনি বন্ধুর বাড়ি যাবেন বলে ট্যাক্সি থেকে নেমেছিলেন। বন্ধুটিকে আপনি জানেন? ম্যানেজার বলল, গলিতে যখন বাড়ি বলছে তখন মনে হয় শশধর চাটুর্যে। সেও অভিনেতা, রূপম থিয়েটারে অভিনয় করে। অপ্সরা থিয়েটারে ওর কি কোনো শত্রু ছিল? লালমোহনবাবু আবার জিজ্ঞেস করল। ম্যানেজার বলল, সে আর আমি কি করে বলবো বলুন, প্রধান অভিনেতাকে তো সকলেই ঈর্ষা করে। সে অর্থে শুধু আমাদের থিয়েটার কেন, অন্য থিয়েটারেও নেপালের শত্রু ছিল। তাকে সরাতে পারলে আমার থিয়েটার যে কানা হয়ে যাবে, এটা কিন্তু অনেকেই জানতো। লালমোহনবাবু অবাক হয়ে প্রশ্ন করল, তাহলে কি আপনার থিয়েটার এখন বন্ধ? ম্যানেজারবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজ প্রফুল্লর লাস্ট শো ছিল, সেটা আর হবে না, বুঝলেন? আমরা তো নূতন নাটক আলমগীর নামাবো বলে তোড়জোড় করছিলাম, তো নেপালের অনুপস্থিতিতে অন্য কাউকে দিয়ে ট্রাই নিচ্ছি, দেখা যাক কি হয়। লালমোহনবাবু বলল, কেমন লোক পেলেন? ম্যানেজার বলল, মন্দ নয় বোধ হয়, দাড়ি কোফ নিয়ে আলমগীর সাজবার চেহারা নিয়ে চলে এসেছে, তার মেকআপ লাগবে না।
এবার আমার একটা কথা মনে পড়ল। আমি লালমোহন বাবুকে বললাম, এখানকার মেইন অ্যাক্টরদের বাড়ির ঠিকানাগুলো নিয়ে নিন। ফেলুদা হয়তো ওদের কারুর সঙ্গে কথা বলতে চাইবে। লালমোহন বাবু বললেন, হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলেছ তোপসে। হ্যাঁ, আপনাদের সবারই ঠিকানাগুলো দিন তো। আর তার সঙ্গে ওই যে নেপালবাবু যার বাড়ি যাচ্ছিলেন সেদিন, তার ঠিকানাটাও পারলে দিয়েন। ম্যানেজার বলল, কেন, কাগজে দেখেননি? খুনটা হয়েছে মতি মিস্ত্রি লেনে, কাজেই তিনিও সেখানেই থাকতেন। আমরা ভদ্রলোককে আর বিরক্ত না করে উঠে পড়লাম। একবার মতি মিস্ত্রি লেনে শশধর চাটুর্যের বাড়ি যাওয়া দরকার। লালমোহনবাবুর গাড়ি করে আমরা দুজনা যখন মতি মিস্ত্রি লেনে পৌঁছালাম, দেখলাম গলিটা খুবই ঘিঞ্জি। সেখানে পাশাপাশি 3 জন লোকের বেশি হাঁটাই যাবে না। তাই আমরা গাড়িটাকে বড় রাস্তায় রেখে গলির মধ্যে প্রবেশ করলাম। গলির মোড়েই একটা পান বিড়ির দোকান। সেই পান বিড়ির মালিককে জিজ্ঞেস করে শশধর চাটুর্যের বাড়ি পৌঁছালাম। যখন আমরা সেই দরজায় টোকা দিলাম, দরজা খুললেন একজন ভদ্রলোক। জিজ্ঞেস করলেন, কাকে চাই? লালমোহন বাবু বললেন, আমরা শশধর চাটুর্যের খোঁজ করছিলাম। ভদ্রলোক বলল, আমি সেই লোক, আপনাদের প্রয়োজন? লালমোহন বাবু নিজের কার্ডটা এগিয়ে দিলেন ভদ্রলোকের দিকে। ভদ্রলোক কার্ডটা দেখে একবারে অভিভূত হয়ে পড়লেন। বহু খাতির করে আমাদের ভেতরে নিয়ে গেলেন। বললেন, মশাই, আপনি তো সেই বিখ্যাত লেখক, তাই তো? জানেন, আপনার সব বই আমার পড়া। তা হঠাৎ আপনি আমার মতো গরিবের বাড়িতে কি মনে করে? লালমোহন বাবু বললেন, আমি এসেছি আমার বন্ধু গোয়েন্দা প্রদোষ মিত্রের তরফ থেকে। ভদ্রলোক তো অবাক, বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তারও নাম শুনেছি। আপনারা ভেতরে আসুন, বসুন। ঘরে ঢুকে দেখলাম একটা তক্তাপোশেই গোটা ঘরটা ঢেকে গেছে, আর রয়েছে পাশে 2টো কাঠের চেয়ার। আমরা দুজনা চেয়ারে গিয়ে বসলাম। লালমোহন বাবুই প্রশ্ন করল, বলল, আপনার বন্ধুটি যে খুন হয়েছে তার ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। শশধর চাটুর্য বলল, আমি আর কি বলবো বলুন তো, আমার বাড়ি ঢোকার মুখেই তো সে খুন হলো। খুব দুঃখজনক ব্যাপার। লালমোহন বাবু বললেন, ওনার কি কোনো শত্রু ঠত্রু ছিল? শশধর চাটুর্য বললে, শত্রু? নেপালের আবার শত্রু থাকবে না? সে একটা কত বড় হিরো জানেন? অন্য সব অভিনেতার সে ঈর্ষার পাত্র, তার তো শত্রু থাকবেই। লালমোহন বাবু বলল, বিশেষ কারুর কথা বলতে পারেন? শশধর চাটুর্য বলল, না, তা বলতে পারবো না। সেরকম কোনো নাম নেপাল কোনোদিনও আমাকে বলেনি। সে কাউকে বিশেষ তোয়াক্কাই করতো না। জানেন, উনি ছিলেন একটু বেপরোয়া গোছের লোক। তার পেশায় তার সমকক্ষ খুব কমই ছিল। অন্য বহু থিয়েটার তাকে অনেক টাকার লোভ দেখিয়েছে, কিন্তু সে অপ্সরা থিয়েটারে নিজের অভিনয় জীবন শুরু করেছে বলে সেখান থেকে ছেড়ে যেতে চাইতো না। লালমোহনবাবু বলল, তিনি যে হুমকির চিঠি পাচ্ছিলেন সে কথা আপনাকে বলেছেন? শশধরবাবু বললেন, বলেছিল বই কি, আমি তাকে সাবধানে থাকতে বলেছিলাম, কিন্তু সে এতই বেপরোয়া সে কথার পাত্তাই দেয়নি। বুঝেছেন, আমার মন মেজাজ সত্যিই ভালো নেই, আর আপনাদের কোনো কথার উত্তর দিতে পারবো না। দয়া করে আজ আপনারা আসুন। আমরাও আর কোনো কথা বাড়ালাম না, উঠে পড়লাম। ফেলুদা সব শুনে টুনে লালমোহন বাবুর খুব তারিফ করলো। বলল, আরে, আপনি তো একেবারে পেশাদারি গোয়েন্দার মতো কাজ করেছেন। যেটা বাকি রইল সেটা হচ্ছে অপ্সরা থিয়েটারের অন্য প্রধান অভিনেতাদের জেরা করা, বিশেষ করে টপ অভিনেতা যাদের সঙ্গে নেপাল লাহিড়ীর হৃদ্রতা ছিল আর রেশারেশিও ছিল। আমি বললাম, ফেলুদা, তোমার পা কি বলে? ফেলুদা হাসলো, বলে, এখনও নট নরণচরণ।
আরও অন্তত 2 দিন সময় লাগবে সারতে। ভালো কথা, অভিনেতাদের সঙ্গে যখন কথা বলবি তখন নতুনটিকেও বাদ দিবি না। লালমোহনবাবু, বুঝলেন তো আমি কি বললাম? লালমোহনবাবু বেশ খোশ মেজাজে ছিলেন। বললেন, এ তো এক নূতন অভিজ্ঞতা মশাই। আসলে আপনার কাজটা যতটা কঠিন মনে করতাম, আজ মনে হচ্ছে ঠিক ততটা কঠিন নয়, বুঝলেন। কঠিন হলো কেবল রহস্যটা উদ্ঘাটন করা। ফেলুদা বলল, তা বটে তা বটে, আপনি সব উদ্ধার করতে পারবেন। দেখুন, কথাবার্তা চালিয়ে যান। আমার মনে হয় একবার পুলিশ স্টেশনে ফোন করা দরকার। মনে হয় কাজটা ইন্সপেক্টর ভৌমিকের আন্ডারেই পড়বে। ইন্সপেক্টর ভৌমিকের সাথে কথা বলে ফেলুদা জানতে পারল যে পুলিশ একটা গুন্ডা দলকে সন্দেহ করছে। নেপালবাবুর হাতে নাকি একটা সোনার ঘড়ি ছিল। খুনের পর সেটা আর পাওয়া যাচ্ছে না। খুব দামি ঘড়ি, এবং সেটাই হয়তো খুনের কারণ হতে পারে। ফেলুদা বলল, তাহলে থিয়েটারের সঙ্গে এ খুনের কোনো সম্পর্ক নেই বলছেন? তাতে ভৌমিক বলেছিল, তাই তার ধারণা। একটা গুন্ডার দল কিছুদিন থেকেই নাকি এই অঞ্চলে উৎপাত করে বেড়াচ্ছে। তারা প্রায় সকলেই দাগি আসামি। ছুরিটা নেপালবাবুর গায়েই নাকি বিঁধেছিল, কিন্তু তাতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। সবশেষে ভৌমিক বলেছিল, তিনি আশা করছেন 3-4 মধ্যেই কেসটার নিষ্পত্তি হয়ে যাবে। এবার আর আপনার কোনো ভূমিকা নিতে হবে না। ফেলুদা ভৌমিকের সাথে কথা বলে আমাদের এগুলো জানিয়েছিল। তারপর বলেছিল, অপ্সরা থিয়েটারের ম্যানেজারের সাথে ফোন করে টাইম নিয়ে নে, অভিনেতাদের জেরা করতে হবে। আমি তখনই থিয়েটারে ফোন করলাম। 3 বার ডায়াল করার পর লাইন পেলাম। ম্যানেজার বলল, পুলিশ তো এক দফা করেই গেছে, তবে আপনারা যদি করতে চান তাহলে বৃহস্পতিবার সকাল 10:30টায় আসুন। সেদিন 11টায় রিহার্সাল আছে। আশা করি আপনাদের কাজ 8 ঘন্টায় হয়ে যাবে। আমি ফোন নামিয়ে রেখে ফেলুদাকে সব বললাম। ফেলুদা বলল, তোদেরকে টপ 3 জন আর নূতন অ্যাক্টরকে জেরা করতে হবে। বৃহস্পতিবার ঠিক 10:30টায় আমরা পৌঁছালাম অপ্সরা থিয়েটারে। ফেলুদাকে দেখে এসেছি, আজও তার পায়ে ব্যথা। লালমোহনবাবু আজ আরও স্মার্ট। তার হাঁটা চলা কথা বলার ঢংই যেন বদলে গেছে। অপ্সরা থিয়েটারে পৌঁছে আমরা প্রথমে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম এবং বললাম, আমরা টপ 3 জন অভিনেতা আর নূতন অভিনেতাটিকে প্রশ্ন করতে চাই। ম্যানেজার বলল, তাহলে আপনারা ধরণীকে দিয়ে শুরু করুন। ধরণী সান্যাল, সে এখানকার সিনিয়র মোস্ট আর্টিস্ট। 26 বছর হলো কাজ করছে। আমাদের জেরার জন্য ম্যানেজারের পাশের ঘরটা খালি করে দেওয়া হলো। ঘরে একটা সোফা আর 3টে চেয়ার। একজন বছর 50-এর ভদ্রলোক এসে ঢুকলেন। সিংহের কেশরের মতো তার চুল, তার বেশিরভাগই সাদা, ঢুলু ঢুলু চোখ, গায়ের রং মাঝারি। তিনি এসেই বললেন, আমার নাম ধরণী সান্যাল। আপনারা কি গোয়েন্দা? লালমোহনবাবু বলল, আজ্ঞে হ্যাঁ, আমরা নেপাল লাহিড়ির ব্যাপারে তদন্ত করছি। ধরণীবাবু বললেন, নেপাল হুমকি চিঠি পাচ্ছিল, তাকে বললুম সাবধান হতে, সে কথা কানেই তুলল না। তার মধ্যে গেছে আবার এই মতি মিস্ত্রি লেনে। আরে বাবা, বন্ধুর সঙ্গে কদিন না হয় নাই দেখা করলি। আমি তো ওকে পুলিশে খবর দিতেও বলেছিলাম, কিন্তু ও গাই করল না। ঠিক এরকমই হয়েছিল আমাদের আরেক অভিনেতার, মহিতোষ রায়। অবশ্য মহিতোষের মৃত্যুটা থিয়েটারের পক্ষে অতটা লস নয়। মোহনবাবু প্রশ্ন করল, আচ্ছা, নেপালবাবুর কোনো শত্রু ছিল বলে জানেন? ভদ্রলোক হাসলেন, তারপরে বললেন, থিয়েটারের টপ পজিশনে বসে থাকলে শত্রু আবার থাকবে না? মানুষের 6 রিপুর মধ্যে একটি হলো মাৎসর্য। নেপালের শত্রু থাকবে না সেটা হয়? তবে যদি জিজ্ঞেস করেন,
কোনো শত্রু এই কুকীর্তি করেছে বা শত্রু ছাড়া অন্য কেউ করেছে কিনা সেটা আমি বলতে পারবো না। লালমোহনবাবু বললেন, আচ্ছা, আপনার বাড়িতে কি তার যাতায়াত ছিল? ধরণীবাবু বললেন, আগে না, এমনি থিয়েটারে সপ্তাহে 3 দিন দেখা হচ্ছে। তার উপর সে আমার এমন বন্ধু ছিল না যে অন্যদিনও দেখা করব। লালমোহনবাবু বললেন, আচ্ছা, যেদিন উনি খুন হন সেদিন আপনি কোথায় ছিলেন? ধরণীবাবু বললেন, কালী কিঙ্কর ঘোষের বাড়ি কীর্তন শুনছিলুম, ইচ্ছে করলে যাচাই করতে পারেন। লালমোহনবাবু বলল, ঠিক আছে, আপনাকে আর কোনো প্রশ্ন করার নেই। তারপর এলো দীপেন বোস, বয়স 45 বছর, মাথা ভর্তি কোকড়া চুল, ঠোঁটের কোণে একটা সিগারেট, দাড়ি গোঁফ কিচ্ছু নেই, একবারে পরিষ্কার। ভদ্রলোক প্রথমেই বললেন, আমি আর নেপাল প্রায় একসঙ্গে অপ্সরা থিয়েটারে জয়েন করি। সে ছিল জাত অভিনেতা, আমারও অ্যাম্বিশন ছিল, কিন্তু দেখলাম নেপালের সঙ্গে পেরে উঠব না। লালমোহনবাবু বলল, তাতে আপনার মনে ঈর্ষা জাগেনি? তা জেগেছে বই কি, বিলক্ষণ জেগেছে। অনেকদিন মনে মনে ভেবেওছি ওই লোকটাই আমার পথের কাঁটা, ওটাকে সরানো যায় কি না। লালমোহনবাবু হাসতে হাসতে বলল, ওই চিন্তাকে কার্যে পরিণত করতে ইচ্ছা হয়নি আপনার? ভদ্রলোক বলল, পাগল, আমরা ছাপোস মানুষ মশাই, আমাদের দিয়ে কি খুন খারাপি হয়? নাটক করি, তাই নানা রকম নাটকীয় চিন্তা মাথায় আসে, ব্যাস এই পর্যন্ত। লালমোহনবাবু আবার আগের মতোই প্রশ্ন করল, যেদিন খুন হয় সেদিন সন্ধেয় আপনি কোথায় ছিলেন? ভদ্রলোক বলল, বায়োস্কোপ দেখছিলাম, তবে প্রমাণ দিতে পারবো না, টিকিটের অর্ধাংশ আমি কখনো রাখি না। লালমোহনবাবু বললেন, তা কি ছবি দেখলেন? ভদ্রলোক বলল, মনের মানুষ। কেমন লাগলো জিজ্ঞেস করাতে সে বলেছিল, 3rd ক্লাস। লালমোহনবাবু তাকে আর কোনো প্রশ্ন করল না। পরবর্তী অভিনেতা যিনি আসলেন তার নাম ভুজঙ্গ রায়। তারও বয়স 50-এর ওপর, চোখা নাক, চোখ কোটরে বসা, গাল তোবড়ানো, মাথার চুল পাতলা হয়ে এসেছে। তিনি আসতেই লালমোহনবাবু সরাসরি প্রশ্ন করল, নেপালবাবুর সঙ্গে কি আপনার সদ্ভাব ছিল? ভদ্রলোক বললেন, এই থিয়েটারে নেপালি ছিল আমার সবচেয়ে বড় বন্ধু। লালমোহনবাবু কথাটা শুনে বলল, তার মৃত্যু সম্বন্ধে আপনার কিছু বলার আছে? ভুজঙ্গ রায় বলল, এর চেয়ে বড় ট্র্যাজেডি থিয়েটার মহলে কোনোদিনও হয়নি। নেপাল ছিল আশ্চর্য অভিনেতা, আমার সঙ্গে কোনোদিনও ক্ল্যাশ হয়নি, কারণ ও করতো নায়কের রোল আর আমি করতাম ক্যারেক্টার পার্ট। লালমোহনবাবু বলল, আপনি জানতেন উনি হুমকি চিঠি পাচ্ছিলেন? ভদ্রলোক মাথা নাড়ালো, বলল, প্রথম দিন থেকেই জানতাম। আমি ওকে ওয়ার্নিংও দিই, এসব চিঠি উড়িয়ে দিও না, আর বিশেষ করে মতি মিস্ত্রি লেনে কিছুদিন যাওয়া বন্ধ করো, ওপারাটা নটোরিয়াস। কিন্তু কে কার কথা শোনে মশাই? নেপালের বিশ্বাস ছিল তার আয়ু নাকি 82 বছর, কেউ নাকি তার হাত দেখে বলেছে, সেটা নাকি কেউ খণ্ডাতে পারে না। মোহনবাবু বললেন, তাহলে আপনার মনে হয় যে উনি গুন্ডার হাতেই খুন হয়েছেন? ভুজঙ্গ রায় বলল, তাই তো মনে হয়, কারণ তার হাতে দামি ঘড়িটাও পাওয়া যায়নি। সোনার ওমেগা ঘড়ি, দাম ছিল প্রায় 7,000 টাকা। ভুজঙ্গবাবুকে আর কোনো প্রশ্ন করা হলো না, উনি ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। এবার এলো নূতন অভিনেতা সুখেন্দু চক্রবর্তী। প্রথম দেখে একটু হকচকিয়ে যেতে হয়, কারণ মোগলাই দাড়ি আর গোঁফ দেখে মনে হয় উনি মেকআপ নিয়ে রয়েছেন। বললেন, অপ্সরা থিয়েটারে আলমগীর হচ্ছে শুনেই তিনি দাড়ি রাখতে আরম্ভ করেন, আগে শুধু গোঁফ ছিল। লালমোহনবাবু সরাসরি প্রশ্ন করল, আপনি এর আগে কোথাও অভিনয় করতেন? ভদ্রলোক বলল, কোথাও না, 2-একটা অফিস ক্লাবে করেছি, আমার প্লাইউডের ব্যবসা, তবে অভিনয় আমার নেশা।
আর কিছু না করার থাকলে আমি নাটকের বই খুলে পাঠ মুখস্থ করে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। এখন অবশ্য তার আর দরকার হবে না। লালমোহনবাবু বলল, আপনি কি আলমগীরের পার্ট পেয়ে গেছেন? ভদ্রলোক বেশ স্মার্টলি বলল, সে বিষয়ে সন্দেহ নেই, তবে কোন পার্ট সেটা এখনো স্থির হয়নি, মেন পার্টও হতে পারে। লালমোহনবাবু জিজ্ঞেস করল, আপনি থাকেন কোথায়? নূতন অভিনেতা বলল, আমহাস্ট্র। লালমোহনবাবু বলল, তাহলে কি ব্যবসা ছেড়ে দেবেন? ভদ্রলোক বলল, হ্যাঁ, অ্যাক্টিংয়ে আমার ধ্যান ছিল, সুযোগ পাইনি বলে ব্যবসা চালাচ্ছিলাম। ফেলুদাকে যাতে ঠিকমতো রিপোর্ট দিতে পারি তাই আমি কথোপকথনগুলো রেকর্ড করছিলাম। বুঝতে পারছিলাম লালমোহনবাবু প্রশ্নগুলো করছিলেন নিজেকে ফেলুদা হিসেবে কল্পনা করে। এটা আমাদের কাছে একেবারে একটা নূতন অভিজ্ঞতা। আমাদের করা রিপোর্টগুলো ফেলুদা খুব মন দিয়ে শুনছিল। তারপর বলল, আরে, আমার অ্যাবসেন্সে তো তোরা বেশ চালিয়ে নিতে পারবি। লালমোহনবাবু বললেন, প্রশ্ন করাতে খুব একটা বুদ্ধি কি লাগে মশায়? আসল কথা হচ্ছে উত্তরগুলো থেকে কি বোঝা গেল। আমি তো মশাই এখনো যেই তিমিরে সেই তিমিরেই। আর গুন্ডা যদি মেরে থাকে লাহিড়িকে, তাহলে তো পুলিশ তার কিনারা করবেই। ফেলুদা একটু গম্ভীরভাবে বলল, গুন্ডারা কখনো হুমকি চিঠি দিয়ে খুন করে শুনেছেন? লালমোহনবাবু গালে একটা হাত রেখে বলল, তা বটে। তা আপনার কি মনে হয় নেপাল লাহিড়ী আর মহিতোষ রায়কে একজন লোকই খুন করেছে? ফেলুদা বলল, একজন বা একই দল, সেটাই তো স্বাভাবিক নয় কি? কারণ মোটিভ কিন্তু সেই একই। লালমোহনবাবু বললেন, ধরুন যদি অন্য থিয়েটারের লোক খুনটা করে, তাহলে তো স্পষ্ট মোটিভ যেটা অপ্সরা থিয়েটারের টপ দুজন অভিনেতাকে তারা মেরে ফেলেছে, তার ফলে তাদের মাথা তুলতে দাঁড়াতে কম সময় লাগবে। ফেলুদা কথাগুলো শুনে বলল, তার পায়ে আজও অসহ্য ব্যথা, বোধহয় এক্স-রে করতে হবে। ব্যান্ডেজ বাঁধা পাটা টেবিলের ওপর তুলে সোফায় হেলান দিয়ে বসেছিল ফেলুদা। বলল, তোরা তো অনেক কাজই করলি, এবার আমাকে একটু নিরিবিলি থাকতে দে। আমি বললাম, তুমি কি করবে? ফেলুদা বলল, চিন্তা করব। একটা আলোর আভাস পাচ্ছি বুঝলি, সেটিও আরও উজ্জ্বল হওয়া দরকার। লালমোহনবাবু বললেন, না মশাই, আপনাকে এখন ডিস্টার্ব করব না। বাবা তোপসে, ভেতরে একটু বলে এসো না, এক কাপ চা খাওয়া খুব দরকার। এ সময় ফেলুদা প্রশ্ন করল, বলল, যেসব অভিনেতাদের সঙ্গে তোরা কথা বললি, এদের কারুর কোনো বাতিক লক্ষ্য করলি? আমি বললাম, ভুজঙ্গ রায় নস্যি নেন, ধরণী সান্যাল বিড়ি খান, সুখেন্দু চক্রবর্তী মশলা খান। ফেলুদা বলল, গুড। আবার কিছুক্ষণ নিস্তব্ধতা। ইতিমধ্যেই শ্রীনাথ লালমোহনবাবুকে চা এনে দিয়েছে। ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চা খাচ্ছে। আমি একটা পত্রিকার পাতা উল্টাতে বসলাম। মিনিট পাঁচেক পরে নিস্তব্ধতা ভেঙে ফেলুদা প্রশ্ন করল, লালমোহনবাবু, ওই যে সুখেন্দু চক্রবর্তী, উনি কি মাঝারি হাইটের ভদ্রলোক? লালমোহনবাবু বললেন, হ্যাঁ। রং কেমন, ফর্সা? লালমোহনবাবু আবার উত্তর দিল, হ্যাঁ। বয়স কত, 40 থেকে 45? লালমোহনবাবু আবার উত্তর দিল, হ্যাঁ। তারপর বলল, মশাই, আপনি চেনেন নাকি? ফেলুদা বলল, শুধু আমি নয়, আপনারাও চেনেন। লালমোহনবাবু তো অবাক, বলেন কি? আপনি ঘরে বসে বসেই রহস্য উদ্ঘাটন করে ফেললেন, অ্যাঁ? ফেলুদা বলল, দাঁড়ান, আগে আমি ইন্সপেক্টর ভৌমিককে একটা ফোন করি। ফোন করে ফেলুদা যা বলল সেটা অনেকটা এরকম, মিস্টার ভৌমিক, আপনি আর অযথা ছোটাছুটি করবেন না। আমি ধরে ফেলেছি অপ্সরা থিয়েটারের
খুনগুলো কে করছে। কিন্তু আমি অসুস্থ, আমার পক্ষে আপনার কাছে যাওয়া সম্ভব না। যদি সম্ভব হয় আপনারা একটু আসুন, ঘণ্টাখানেকের মধ্যে এলেই হবে। এটা বলেই ফেলুদা ফোনটা রেখে দিল। আমার খুব জানতে ইচ্ছে করছিল, কিন্তু জানার জন্য বলে কোনো লাভ হবে না ভেবে চুপচাপ রইলাম। কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে থেকে ফেলুদা বলল, তোদের আর সাসপেন্সে রাখবো না। ব্যাপারটা বুঝলি জলের মতো সোজা, অথচ জিলিপির মতো প্যাঁচালো। তবে একটা কথা বলতেই হবে, হ্যাটস অফ টু দ্য মার্ডারার। আশ্চর্য ফোন দিয়ে এঁটেছিল। ফেলু মিত্তিরের পর্যন্ত ধোঁকা লেগেছিল। আসলে এটা একটা স্রেফ ঈর্ষার ব্যাপার। নেপাল লাহিড়িকে সরিয়ে প্রধান অভিনেতার স্থান দখল করার চেষ্টা, আর সেজন্যই এই খুন। লালমোহনবাবু আর আমি একসঙ্গে প্রশ্ন করলাম, কিন্তু মহিতোষ রায়? ফেলুদা বেশ কনফিডেন্টলি বলল, তিনি তো খুন হননি। আমরা দুজনেই অবাক। বললাম, খুন হননি? ফেলুদা বলল, না। তিনি এমনভাবে ঘটনা সাজিয়েছিলেন, হুমকি চিঠি থেকে আরম্ভ করে, যাতে মনে হয় তিনি খুন হয়েছেন। আসলে তিনি এখনও জীবিত এবং বহাল তবিয়তে রয়েছেন, অথচ ছদ্মবেশে নূতন ঠিকানায়। লেকে তিনি গিয়েছিলেন শুধুমাত্র মশলার কৌটো ফেলে আসতে। তারপর গা ঢাকা দিলেই লোকের সন্দেহ হবে যে তিনি খুন হয়েছেন, আর তার মৃতদেহ লেকের জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে আশ্চর্য মাথা বটে লোকটার। তারপর 3 মাসে দাড়ি গোঁফ গজিয়ে অপ্সরা থিয়েটারে আগমন। দাড়ি গোঁফে মানুষের চেহারা তো অনেকটাই বদলে যায়, তাই না? তাই আপনারা তাকে দেখেও চিনতে পারেননি। অপ্সরাতে অভিনেতা দরকার ছিল, সুতরাং ওকে না নেওয়ারও কোনো কারণ নেই, বিশেষত যখন সুপুরুষ চেহারা আর কণ্ঠস্বর ভালো। আপনি মশাই সুখেন্দু চক্রবর্তীর কথা বলছেন? ফেলুদা বলল, ইয়েস স্যার। মশলার অভ্যেস তার এখনো যায়নি, যদিও আপনাদের সামনে খেয়ে লোকটা একটা কাঁচা কাজ করেছে। যাই হোক, তার প্ল্যান একেবারে 16 আনা সফল হতো যদি না আপনারা আমাকে সাহায্য করতেন। লোকটা একটা পাকা খুনি বনে গিয়েছিল, স্রেফ উচ্চাভিলাষে বসে। ঘড়ি চুরিটা অবশ্য স্রেফ একটা ভাওতা, কিন্তু ফেলু মিত্তিরকে তো সে চেনে না। আমার কাছে এসে সে যে কত বড় ভুল করেছে সে এবার সেটা বুঝতে পারবে। ফেলুদা যে ব্যাপারটা ঠিকই ধরেছিল সেটা বুঝলাম পরের দিন ইন্সপেক্টর ভৌমিকের টেলিফোনে। লালমোহনবাবু আমাকে আলাদা ডেকে নিয়ে বলল, তোমার দাদার সঙ্গে আমাদের তফাৎটা কোথায় সেটা কিন্তু আমি আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি বললাম, কোথায়? লালমোহনবাবু তার টাকের ওপর ডান হাতের তর্জনীর ডগাটা দিয়ে টোকা মেরে বললেন, মাথায়। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।